হচ্ছে অযোধ্যা। আমি 2 ডেজ থাকবো না, 15 আর 16। শুন একটু কথা বলবি না আমার সাথে? আজকে ভিডিও শুরুতেই কয়েকটা কথা বলার চেষ্টা করব, যেগুলো তিক্ত হলেও সত্যি। যেগুলো শোনার পর কেউ লিখবে আপনি অমুক পার্টির দালাল, কেউ লিখবে আজ থেকে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। সত্যি বলতে যেদিন থেকে মানুষ, বিশেষ করে আমরা বাঙালিরা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশ আধুনিক হয়ে উঠেছি, সেদিন থেকে যেন লোপ পেয়েছে আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা কিংবা নিজের প্রতি বিশ্বাস আর মূল্যবোধ। তাই আজ শ্রীরামচন্দ্র কে, এটাই আমাদের কাছে সব থেকে বড় জিজ্ঞাসা। তিনি কি আদৌ ঈশ্বর নাকি বহিরাগত কোনো ব্যক্তিত্ব? শ্রীরামচন্দ্র কোনোদিন বলেননি তিনি ঈশ্বর, বলেননি আমি তোমাদের চাকরি দেব কিংবা তোমাদের জন্য শিল্প আনব, তোমরা আবার পুজো করো, তোমরা অমুক পার্টির হয়ে ভোট দাও। রামায়ণ মহাভারত আমাদের জাতীয় মহাকাব্য, যে গল্পগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বংশ পরম্পরায়, তাকে বিষ্ণুর অবতার বলেই বরাবর মেনে এসেছি। রাম, সীতা, রাবণ, তাদের অস্তিত্ব যে সত্যি সত্যি ছিল তারও যথেষ্ট প্রমাণ রয়েছে। তাহলে আজ রাম মন্দির নিয়ে এত জটিলতা কেন, এত নেতিবাচকতা কেন? হর হর মহাদেব বলতে সমস্যা নেই, জয় মা কালী বলতেও সমস্যা নাই, তাহলে জয় শ্রীরাম বলতে সমস্যা কোথায়? ভারতবর্ষে একটা মন্দির হচ্ছে, একবার দেখতে যাব সময় করে, ব্যাস এইটুকুই তো। কেন এটা নিয়ে এত সমস্যা, এত আলোচনা, এত জটিলতা? কিংবা রাজনীতি, জটিল চিন্তাধারা পালন করা মানুষকে নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, এই চ্যানেলের যারা প্রকৃত দর্শক, যারা আমাকে বেশ কয়েকবার অনুরোধ করেছেন আমরা কি রাম মন্দির দেখব না, কিভাবে সেখানে যাব, তাদের সব ইচ্ছে আর কৌতূহলকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম 2024 সালে দ্বিতীয়বারের জন্য অযোধ্যার পথে। সে না ডাকলে তার কাছে পৌঁছানো যে সহজ নয়, তিনি যে আড়ালে থেকেই আমাদের পরীক্ষা নেন, আজকের গল্পটা তারই হয়তো চরম বাস্তব। 29শে পৌষ 1430, মকর সংক্রান্তি। আজ আমার শহরে শীতলতম একটা দিন, যখন তাপমাত্রা 11-র ঘর ছুঁয়েছে। কুয়াশা মাখা এই সকালে আমার গন্তব্য শহর বহরমপুরের কাশিমবাজার স্টেশন। ঠান্ডা হাওয়ার দাপট, কুয়াশা সব কিছুকে সাথে নিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি কাশিমবাজার স্টেশনে। নতুন জার্নি আমাদের পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যার পথে। অনেক দর্শক বন্ধু বলেছিলেন যে অযোধ্যা রাম মন্দিরের ওপর ভিডিও দেখতে চাই, তো তাদের জন্য বলবো যে অযোধ্যা রাম মন্দিরের ওপর কিন্তু ভিডিও আমি আজ থেকে 3 বছর আগে 2021 সালে এই সময় হয়তো বানিয়েছিলাম। সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, কারণ অলরেডি সেই ভিডিও এখন 2 মিলিয়ন রিচ করে গিয়েছে। কিন্তু আজ এই 2024 সালে এসে, বিশেষ করে আর 7 দিন বাদেই যেখানে রাম মন্দিরের উদ্বোধন হবে, ঠিক তার আগের মুহূর্তে অযোধ্যা যাওয়ার কারণই হচ্ছে আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়া যে কিভাবে আপনারা পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যা যেতে পারবেন এবং অযোধ্যা পৌঁছে সেখানে কোথায় থাকবেন এবং অযোধ্যার রাম জন্মভূমি দেখার পর আপনার অযোধ্যার আর কোন কোন জায়গা দেখে নিতে পারবেন। কিন্তু আমার এই পথ চলা হয়তো এত সহজও ছিল না। পরিকল্পনা এটাই ছিল যে খাগড়াঘাট থেকে ইন্টারসিটি এক্সপ্রেস ধরে চলে যাব সরাসরি হাওড়া, তাহলে আমাকে এখান থেকে শিয়ালদা গিয়ে শিয়ালদা থেকে আবার হাওড়া যেতে হবে না। কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় মেসেজ এসছে যে ইন্টারসিটি এক্সপ্রেসের টিকিট এক ওয়েটিংয়ে থেকে গিয়েছে। প্রেডিকশন করাটা ভীষণ মুশকিল হয়ে গেছে যে কোন ট্রেনে কনফার্ম হবে, কোন ট্রেনে কনফার্ম হবে না টিকিট। সরাসরি অযোধ্যায় পৌঁছানোর জন্য কিন্তু 2টো ট্রেন রয়েছে, জম্মু তাওয়া এক্সপ্রেস যেটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে, আরেকটা হচ্ছে দুন এক্সপ্রেস। কলকাতা থেকে অযোধ্যার পথে এই দুটো ট্রেন প্রতিদিনই চলাচল করে এবং কোন শ্রেণীতে কত ভাড়া সেটাও দেখে নিন এক ঝলকে। জম্মু তাওয়া এক্সপ্রেসের টিকিটও কিন্তু আমার প্রথমে কাটা ছিল, কিন্তু এমনই অবস্থা এই সময়টায় যে জম্মু তাওয়াই এক্সপ্রেসকে এখন ডাইভার্ট করে দেওয়া হয়েছে। মানে যে ট্রেনগুলো অযোধ্যা জংশন হয়ে যেত সেই সমস্ত ট্রেন কিন্তু ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এটা এখন থাকবে যতদিন না ওখানকার কাজ সম্পূর্ণ হবে, তা সেই জন্যই আজকে এইভাবে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে। ট্রেন জার্নির সঙ্গে সঙ্গেই দর্শকদের আরও একটা তথ্য দিয়ে রাখি। গত 17 জানুয়ারি থেকে কলকাতা থেকে অযোধ্যার পথে সরাসরি বিমান পরিষেবা চালু করেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, যে অভিজ্ঞতা আমি এর পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমাদের জার্নি শুরু হোক ট্রেন নম্বর 03184 ডাউন লালগোলা প্যাসেঞ্জার ধরে কাশিমবাজার থেকে শিয়ালদার পথে। এটা হচ্ছে আমাদের গল্পের প্রথম ট্রেন, আরও 2টো ট্রেন আসবে কিন্তু আমাদের গল্পে। ট্রেন ছেড়ে দিল কাশিমবাজার স্টেশন, পরবর্তী স্টেশন বহরমপুর কোর্ট। শুরু হলো শীতের সকালে
প্রায় 5.5 ঘন্টার ঝকঝকে একটা ট্রেন জার্নি। নতুন গল্পের উত্তেজনায় ক্যামেরা বন্দি করলাম এই ট্রেন জার্নির কিছু মুহূর্ত। এই আমাদের ট্রেন পৌঁছে গেছে বহরমপুর স্টেশনে। আর এই ট্রেন জার্নিতে সঙ্গ দিল 1 কাপ চা আর হেমেন্দ্র কুমার রায়ের ঘন্টা 2 একখানা সলিড ভূতের গল্প। চোখ বন্ধ করে এই গল্প শোনার অনুভূতি আলাদাই লেভেলের। মাঝে মাঝে পাশ দিয়ে লোকাল ট্রেনে ছুটে যাওয়া আর এই ট্রেন জার্নির মাঝে সুযোগ পেলেই একবার ছোলা মুড়ি খাওয়া। গল্পের মাঝেই একবার কৃষ্ণনগরে নেমেছিলাম, তবে আজ ডালপুরি নয়, চা পানের অছিলায়। ট্রেন লেট ছিল, তাই কাপের চা শেষ হওয়ার আগেই সবুজ সংকেত পেয়ে ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জংশন। কাপের বাকি চাটুকু শেষ করলাম কামরার দরজায়। ঘড়ির কাঁটা তখন 10টার ঘর পার করেছে, যদিও রোদের দেখা নেই, তবে এদিকে তাপমাত্রা কিছুটা উন্নত। বেলা 12টার কিছু পরে ট্রেন পেরিয়ে এলো ব্যারাকপুর স্টেশন। ঠিক তখনই রোদের দেখা মিলল। বেলা 12:59। নির্ধারিত সময় থেকে সামান্য কিছু দেরিতে শিয়ালদা স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করল 03184 লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন। আর একই সঙ্গে আমার পরবর্তী ট্রেন জার্নির টিকিটের মেসেজও চলে এলো সেই ট্রেন ছাড়ার ঠিক 4 ঘন্টা আগে। ট্রেন থেকে নেমে অন্য যাত্রীদের সঙ্গে পায়ে পার মিলিয়ে গল্পের প্রথম চ্যাপ্টার ক্লোজ করে পরবর্তী চ্যাপ্টার ওপেন করতে শিয়ালদা স্টেশন থেকে রওনা দিলাম হাওড়া জংশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে হাওড়া বাসেও যাওয়া যায়, ট্যাক্সিতেও যাওয়া যায়, বাট আমি আজকে বাসেই যাব, কারণ হাতে অনেকটাই সময় আছে আর লাগেজও খুব হালকাই আছে আজকে। আর যারা আপনারা বাসে করে যেতে চান তাদের জন্য আমি বলে রাখি, শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ছবিঘর সিনেমা হল যেদিকে আছে, ছবিঘর সিনেমা হল, সেই সিনেমা হল পার করে একদম সামনে থেকেই হাওড়া যাওয়ার সমস্ত বাস ছাড়ে। সামনেই দাঁড়িয়ে রয়েছে হাওড়া যাওয়ার বাস। তবে বাসে ওঠার আগে আমাকে একবার যেতে হবে ওষুধের দোকান। রাস্তার পাশেরই একটা দোকান থেকে কিনে নিলাম ভলিনি স্প্রে, যেটা আমার ট্র্যাভেলের অন্যতম সঙ্গী। ভলিনি স্প্রে আমার সঙ্গে সবসময় থাকে, আমার ট্র্যাভেল কিটেই থাকে। এবার আনতে ভুলে গেছি বাড়ি থেকে। গতকাল আমাদের অফিসের পিকনিক ছিল, মানে আমি আগে যে অফিসে ছিলাম প্রাক্তন পিকনিকে আমি ছিলাম হচ্ছে গেস্ট। জোশে এসে আর কি পিকনিকে গিয়ে বহুদিন পরে ক্রিকেট খেলা হয়েছে, ছোটাছুটি হয়েছে, নাচা গানা হয়েছে, পায়ে লেগেছে প্রচণ্ড। এবার হাঁটাহাঁটি করতে হবে, ওই জন্যই ভলিনি স্প্রেটা ভীষণ দরকারি। বাস ছুটে চলেছে তিলোত্তমা রাজপথ ধরে, আর তাপমাত্রা বলছে কলকাতা এখন 17 ডিগ্রি। হাওড়া ব্রিজ পার করার সময় প্রত্যেকবারই মনটা ভীষণ ভালো হয়ে যায়। হাওড়া স্টেশন চত্বরে পা রেখে ভিড় কাটিয়ে কাটিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে IRCTCর এক্সিকিউটিভ লাউঞ্জে। আপাতত এখানেই ঘন্টা 2 অপেক্ষা, আর এখানে ওয়েটিং চার্জেস হচ্ছে 50 টাকা প্রতি ঘন্টা। যারা সোলো ট্রাভেল করেন তাদের জন্য তো এই জায়গাটা বেস্ট, কারণ ব্যাগ ফ্যাগ রেখে বাথরুম যাওয়া যায়, পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এখানে ফুড কোর্টও আছে, প্লাস ফোন টোন চার্জ দেওয়ার জায়গা আছে। ঘন্টা 2 এই অপেক্ষার মাঝেই আজকের লাঞ্চটা সেরে ফেললাম পাশের ফুড কোর্ট থেকে। আর এখানে প্রায় সব রকম খাবারই অ্যাভেলেবেল। আমি অর্ডার দিলাম আমার পছন্দের চিকেন চাউমিন। যে পরিমাণ হাক্কা নুডলস দিয়েছে তাতে দুজনের জন্য যথেষ্ট, মানে যারা মিডিয়াম খায়। ফুড কোর্টে কিন্তু সব রকম খাবারই অ্যাভেলেবেল আছে, বিরিয়ানিও আছে, টেস্ট ঠিকঠাক। কেটে গেল সময়ের প্রতীক্ষায়। 1 কাপ চা সঙ্গ দিল তাই। লাউঞ্জ থেকে বেরিয়ে আসার আগে কিছু স্ন্যাক্স আইটেম সঙ্গে নিয়ে নিলাম। চিকেন স্যান্ডউইচ, ফিশ চপ, চিকেন ক্রিমি রোল, গোলাপ জামুন, এইসব আর কি। হাওড়ার বড় ঘড়ি বলছে বিকাল 4:15, আর ডিসপ্লে বোর্ড নির্দেশ করছে প্ল্যাটফর্ম নাম্বার 9, যেখানে আসছে ট্রেন নাম্বার 12301 হাওড়া নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস ভায়া গয়া। এই ট্রেন ধরেই আমার গল্পের দ্বিতীয় চ্যাপ্টারে আমার পরবর্তী গন্তব্য হাওড়া জংশন থেকে প্রয়াগরাজ জংশন। আজকে আমি আর ট্রেন মুখোমুখি, আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে B4 হচ্ছে AC3 টায়ার, একদম ইঞ্জিনের কাছে। চলে আসছে ট্রেন নাম্বার 12301 হাওড়া জংশন থেকে নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস, ভারতবর্ষের সব থেকে প্রথম রাজধানী। ট্রেন নম্বর 12301 হাওড়া থেকে নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসে হাওড়া থেকে দিল্লি পর্যন্ত পুরো ট্রেন জার্নির অভিজ্ঞতা এর আগের বছরই অর্জন করেছি। আজকের জার্নিতে হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমি কভার করব 813 কিলোমিটার, যার সময়সীমা হবে 9 ঘন্টা 53 মিনিট। আর এই জার্নিতে আমার কোচ নম্বর B4, বার্থ নম্বর 62, আপার বার্থ। প্রথম সারির প্রিমিয়াম ট্রেন হিসাবে ট্রেনের কামরা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে লেন প্রোভাইড করা হচ্ছে সেগুলো
বেশ ঝকঝকে তকতকে। হাওড়া থেকে প্রয়াগরাজ পর্যন্ত এসি 3 টায়ারে নো ফুড চয়েস দিয়েও টিকিটের দাম পড়েছিল 1889 টাকা। হ্যালো, বিকাল 4:50 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া জংশন থেকে নতুন দিল্লিতে। তবে এই ট্রেন জার্নি নিয়ে আমার মধ্যে কিছুটা ইতস্তত ছিল। প্রথমত লোয়ার বার্থ পাইনি। হাওড়া রাজধানীর ভিডিও, ফুল জার্নির ভিডিও এর আগে আমি বানিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন আমি আই বোতামে লিঙ্ক দিয়ে দিলাম, আপনারা ফুল জার্নি দেখে নিতে পারেন। আজকের জার্নি অযোধ্যার জন্যই, আজকে ডেডিকেটেড কোনো ট্রেন ব্লগ নয়। দ্বিতীয়ত আজকে ট্রেন জার্নিতে আমি খুব মানসিক চাপে আছি, কারণ আমি চেক করলাম স্ট্যাটাস, এর আগের কয়েকদিন এই ট্রেনটা কখনোই টাইম মতো প্রয়াগরাজ জংশনে পৌঁছায়নি। 3 ঘন্টা 4 ঘন্টা লেট করেছে। এর প্রয়াগরাজ জংশনে পৌঁছানোর টাইম হচ্ছে রাত 2:43 এবং প্রয়াগরাজ থেকে আমার পরবর্তী ট্রেন হচ্ছে ভোর 5টা। এবার এ যদি লেট করে আমি তাহলে আর অযোধ্যা যাওয়ার ট্রেন পাবো না, তার মানে কালকে আমি আর অযোধ্যা পৌঁছাতেও পারবো না, আর পরশুদিন ফিরেও আসতে পারবো না। উপায় ছিল না আমার কাছে অন্যরকম, কারণ কলকাতা থেকে সরাসরি কোনো ট্রেন যাচ্ছে না, আমাকে এইভাবেই ব্রেক জার্নি করে যেতে হতো। এটাই প্রথম এবং শেষ উপায়। দেখা যাক কপালে কি আছে। আরে তোমার এখানে গিয়েছিলাম আজকে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। একে তো শীতকাল, ছোট দিনের বেলা, তারপরে বাইরে ব্যাপক ঠান্ডা, তাই দরজার ধারে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করার ব্যাপারে আত্মবিশ্বাসী না হয়েই ফিরে এলাম কামরায় আমার সিটে। ততক্ষণে রাজধানী এক্সপ্রেস পার করছে লিলুয়া স্টেশন। রাজধানী এক্সপ্রেস ছুটে চলেছে 86 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিড নিয়ে হাওড়া থেকে বর্ধমানের দিকে। বেলা ফুরিয়ে আসছে, জানলার বাইরের পরিবেশ ঘোলাটে রং ধারণ করছে। সময় কাটানোর জন্য যথেষ্ট সময় আছে। তারই মাঝে একবার চা খেতে খেতে আমার পরবর্তী আইডিয়াটা মাথায় এলো। আইডিয়াটা মাথায় আসতেই চটপট কেটে নিলাম দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে সুলতানপুর জংশন অবধি হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসের এসি 2 টায়ারের টিকিট। ওটাই অ্যাভেলেবেল ছিল। রাজধানী এক্সপ্রেস আর কুম্ভ এক্সপ্রেস প্রায় একই সময়ে দীনদয়াল উপাধ্যায় জংশন পৌঁছায়। সেখানে নেমে কুম্ভ এক্সপ্রেস ধরে যদি সুলতানপুর পর্যন্ত চলে যেতে পারি তাহলে অযোধ্যার প্রায় কাছেই পৌঁছে যাব। এই ট্রেনের টিকিটে আমি আগেই বলেছিলাম আমি কিন্তু খাবার নিইনি, ফুডটাকে নো ফুড করেছিলাম। কিছু টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু ট্রেনে ওঠার পর ট্রেনের যে ক্যাটারিং স্টাফ আছে উনি জিজ্ঞেস করছিলেন যে যদি খাবার লাগে তাহলে বলবেন, তাহলে এক্সট্রা পে করতে হবে খাবারের যে দাম, সেই খাবারের দাম কিন্তু পে করে আপনারা ট্রেন থেকে খাবার নিতে পারেন, যদি আপনারা টিকিট কাটার সময় নো ফুড অপশান দিয়ে থাকেন। জলের বোতলটা দেবেই, আর চা তো সঙ্গে আছে। আর অনলাইনে খাবার অর্ডার করেছি, আসানসোল থেকে উঠবে। আর এমনি আসার সময় মিয়া মোড় থেকে যা খাবার দাবার নিয়েছি যথেষ্ট। 10 ঘন্টা কেন 20 ঘন্টা ট্রেন জার্নি কেটে যাবে, সঙ্গে এত খাবার আছে। থেমে না থাকা ঘড়ির কাটার মতোই নির্ধারিত সময়ে রাজধানী এক্সপ্রেস পার করল বর্ধমান জংশন। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন আসানসোল জংশন আসতে তখনও ঢের দেরি। কামরা যাত্রীদের তখন ইভিনিং স্ন্যাক্স দেওয়া হচ্ছে। সুযোগ বুঝে আমিও খুলে ফেললাম সঙ্গে আনা খাবারের প্যাকেট। আমারও স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে, খাবার তো সাথে আছেই মিয়া মরের ফিশ চপ, সেই টেস্ট। মুখ মিষ্টি করার জন্য সঙ্গ দিয়েছিল গুড়ের সন্দেশ। বর্ধমানের পর দুর্গাপুর। ট্রেনের গতি সেঞ্চুরির ঘর পার করেছে। বাইরে কুয়াশামাখা অন্ধকার, মাঝে মাঝে দ্রুত গতিতে বিপরীতে ছুটে যাওয়া কোনো ট্রেন না হলে স্টেশনের আলোর কয়েক মুহূর্তের ঝলকানি চোখে তাক লাগিয়ে দিচ্ছে। মোবাইলের স্ক্রিনে তখন চলছে কি একখান গান বানাইছে। কি একখান গান বানাইছে। গানের পরিবর্তনের সাথে সাথেই এবার চা ছেড়ে চুমুক দিলাম কফিতে। এসআরকের ফ্যান কমেন্টস করে জানাও কারা কারা। এই সব কিছুর মাঝে ট্রেন গিয়ে থামলো তার যাত্রাপথের প্রথম স্টেশনে। হাওড়া থেকে চলে 199 মিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথের প্রথম স্টেশন আসানসোল জংশন। আসানসোল জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর ট্রেন একদম টাইমে রয়েছে। আসানসোল জংশনে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এবং আসানসোল জংশন ছেড়ে যাওয়ার পরবর্তী রাজধানী এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ হচ্ছে ধানবাদ জংশন, আর আসানসোল থেকে ধানবাদ হচ্ছে 57 কিলোমিটার দূরে। আসানসোল স্টেশনে ডেলিভারি দিল চিকেন বিরিয়ানি, যেটা আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম। বিরিয়ানিকে সঙ্গ দিয়েছিল 2 পিস চিকেন, 1 পিস ডিম এবং 1 পিস আলু। টেস্ট মোটামুটি। বিরিয়ানি ঠান্ডা হয়ে গিয়েছে, আর এর দাম নিয়েছিল 250 টাকা। বিরিয়ানি অনেকটাই নষ্ট হলো, খেতে পারলাম না। ঠান্ডা হয়ে আসা বিরিয়ানির অতৃপ্তিকে পূর্ণতা দিল সঙ্গে নিয়ে আসা গোলাপ জামুন।
আর গোলাপ জামুন সেবনের মাঝেই আমাদের ট্রেন পৌঁছে গেল আসানসোল থেকে ধানবাদ জংশন। আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন ধানবাদ জংশন। ধানবাদ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট এবং ট্রেন এখানেও একদম রাইট টাইম। এটা হচ্ছে ধানবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। ধানবাদ ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের তৃতীয় স্টপেজ হচ্ছে পরেশনাথ। ট্রেন ধানবাদ ছাড়ার পর কামরার অন্যান্য যাত্রীদের মতোই আলো নিভিয়ে আমিও ঘুমানোর তোড়জোড় করলাম। আর এই ঘুমের মাঝেই দুটো ঘটনা ঘটল। প্রথমত, নির্ধারিত সময় থেকে অনেকটাই দেরি করে আমাদের ট্রেন পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর দ্বিতীয়ত, নির্ধারিত সময়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন পৌঁছে আবার ছেড়েও গেল কুম্ভ এক্সপ্রেস। হাতে সময় অত্যন্ত কম, আমাকে যেভাবেই হোক স্টেশনের বাইরে বেরোতে হবে। এটা দার্জিলিং না, এটা সিকিম না, এটা উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন, যেখানে রাত 1:15টার সময় এসে দাঁড়িয়েছে রাজধানী এক্সপ্রেস। এখানেই নেমে গেলাম। আজকে এমনই কপাল, কুম্ভ এক্সপ্রেস একদম টাইমেই ছিল, ও চলে গেছে এখান থেকে। মানে বলেছিলাম কুম্ভ এক্সপ্রেসের টিকিট কেটেছি, আমি এখান থেকে উঠবো। আমি ভাবছিলাম ও লেট করবে, ও লেট করেনি, ও একদম টাইমেই চলে গিয়েছে। ওই ট্রেনকে আমাকে ধরতে হবে এখন বারাণসী গিয়ে। আজকে অটো নিয়ে ট্রেনকে চেস করতে হবে। আমার হাতে আর 8 ঘন্টা সময় আছে। প্রত্যেক দিন রাজধানী লেট করছে দীনদয়াল উপাধ্যায়ের পর থেকে। এদিকে সাংঘাতিক কুয়াশা, এক হাত দূরে জিনিস দেখা যাচ্ছে না, ট্রেন কীভাবে চলবে। এইভাবে পথ খুঁজে খুঁজে আলটিমেট স্টেশনের বাইরে বেরিয়ে আদৌ কি অটো ধরে বারাণসী স্টেশনে পৌঁছে ওখান থেকে কুম্ভ এক্সপ্রেস ধরা সম্ভব? একই কুয়াশা, তার উপরে সে কোথার থেকে হেঁটে হেঁটে আসছি। সময়টা রাত 1:30টার কিছু বেশি হবে। দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে বারাণসী জংশনের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই দূরত্ব 20 মিনিটের মধ্যে আদৌ কি সম্পূর্ণ করা সম্ভব? পুরো রাস্তা জুড়ে ঘন কুয়াশার দাপট, কোথাও আবার ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গিয়েছে টোটো রিক্সা। বড় বড় ট্রাকে জোরালো হেডলাইটও ভেদ করতে অক্ষম এই দুর্ভেদ্য কুয়াশার চক্রবুহ। ডাইভারশন বিভিন্ন জায়গায়, এখানে কাজ চলছে, কুয়াশার সেই সঙ্গে হচ্ছে ধুলো, সব মিলিয়ে সামনে পুরো ঝাপসা। আর এই রকম রাস্তায় লাইটও পর্যন্ত নেই। লাইট বলতে গেলে অটোর আলো, আর না হলে মাঝে মধ্যে বড় বড় ট্রাক যাচ্ছে, সেই আলোই ভরসা। প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরপ্রদেশ। বারাণসীর তাপমাত্রা 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এত চেষ্টা চরিত্র সব বিফলে গেল। যতক্ষণে বারাণসী পৌঁছেছি 1:55 বেজে গিয়েছে, ট্রেন ভেগে গিয়েছে। কিচ্ছু করার নেই, অটোওয়ালা অনেক জোরেই চালিয়েছে। তবুও শেষ আশাকে সঙ্গী করে ছুট লাগালাম বারাণসী জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এটা হচ্ছে বারাণসী জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। এখানে চাবি ক্রেতার সাথে কথা বললাম, বললো ট্রেন জাস্ট 10 মিনিট আগে বেরিয়ে গেছে। যদি আরেকটু আগে ওই ট্রেনটা পৌঁছাতো, রাস্তায় কুয়াশা না হতো তাহলে কুম্ভ এক্সপ্রেসের এসি 2 টায়ারে আমি থাকতে পারতাম এবং ঠিক টাইমে সুলতানপুর পৌঁছে পরবর্তী ট্রেন হয়তো পেয়ে যেতে পারতাম। আমার সেই 2021 সালে ঠিক এই সময়তেই অযোধ্যা রাম মন্দির গিয়েছিলাম। তখন এরকম লকডাউনের জন্য ট্রেন খুব ডিস্টার্ব ছিল। সেই স্মৃতি আজ 3 বছর বাদে আবারও আমার জীবনে ফিরে এলো। এবার উপায় একটাই, লখনৌ সুপারফাস্ট এক্সপ্রেস। ওটা বারাণসী লখনৌর মধ্যে চলাচল করে। তো ওই ট্রেনটা কিন্তু ছাড়বে হচ্ছে ভোর 6টার সময়। ওই ট্রেন ধরে যাবো হচ্ছে সুলতানপুর। তো সুলতানপুর থেকে আর কোনো ট্রেনও নেই, সুলতানপুর থেকে আমাকে বাস ধরতে হবে, কারণ সুলতানপুর থেকে অযোধ্যার বাসের কানেক্টিভিটি খুব ভালো। অনেক দৌড়ঝাঁপ করতে হচ্ছে, বাট আপনারা যখন আসবেন ততদিনই আশা করি ট্রেন অযোধ্যা পর্যন্তই যাবে, আপনাদেরকে এই দৌড়ঝাঁপগুলো করতে হবে না। ট্রেনের দেখা নাই রে, ট্রেনের দেখা নাই, কিন্তু এনার্জিরও শেষ নাই। কিন্তু কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। সেটা কেন আজকের পর্বে প্রযোজ্য ক্রমশ প্রকাশ্য। বারাণসী জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে প্রিমিয়াম টুরিস্ট লাউঞ্জ। বাকি সময়টা সেখানেই অপেক্ষা করলাম। টুরিস্ট প্রিমিয়াম লাউঞ্জ এটা 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে, প্ল্যাটফর্মের বাইরে বেরিয়েছে। তো এখানে চার্জেস হচ্ছে 2 ঘন্টার জন্য 100 টাকা, তারপরে আবার জিএসটি আছে। এখানে এরকম বসার জন্য এরকম বেশ সুন্দর আরামদায়ক সোফা রয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা রয়েছে, টয়লেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দুর্দান্ত। তো এখানে এবার অপেক্ষা আমার পরবর্তী ট্রেনের, যেটা এখান থেকে ছাড়বে হচ্ছে ভোর 6টার সময়। আর এখন টাইম হচ্ছে রাত 2:22। আর এখানে এন্ট্রি করার জন্য কিন্তু লাগবে হচ্ছে পিএনআর নাম্বার। কারো জীবন যৌবন নষ্ট মেয়ের পেছনে ছুটে, কারো বার্ধক্য নষ্ট ট্রেনের পেছনে ছুটে। শেষ রাতের দিকে যখন চোখটা একটু লেগে এলো, আচমকাই অ্যালার্ম ঘোষণা করলো ঘড়ির কাঁটা ভোর 5টার ঘর ছাড়িয়েছে। এই রাতে আরও 2টো ঘটনা ঘটল আমারই অজান্তে। প্রথমত, রাজধানী এক্সপ্রেসের লেট
2.5 ঘন্টা ছাড়িয়ে গিয়েছে। দ্বিতীয়ত, প্রয়াগরাজ জংশন থেকে আমার অযোধ্যাগামী ট্রেন আজকের জন্য তার যাত্রা সংক্ষিপ্ত করেছে, অর্থাৎ সেটি আজ অযোধ্যা আসবেই না। আমি এটা বলবো না যার শেষ ভালো তার সব ভালো, কারণ গল্পের শেষ এখনো হয়নি। তবে এটা বলবো, যদি আমি রাজধানী এক্সপ্রেস থেকে নেমে না যেতাম তাহলে এখনো পর্যন্ত আমি প্রয়াগরাজ জংশন পৌঁছতে পারতাম না। আর প্রয়াগরাজ জংশন পৌঁছেও আলটিমেট কোনো লাভ হতো না, কারণ ওই ট্রেনটা যেটা প্রয়াগরাজ জংশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট আসবে সেটা তার যাত্রা মাঝপথে আজকে স্থগিত করবে। ভোর রাতে পা রাখলাম বারাণসী জংশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। বারাণসী জংশনের 8 নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নম্বর 20401, বারাণসী থেকে লখনৌ সুপারফাস্ট শাটেল এক্সপ্রেস। আর এই ট্রেন ধরেই আমি রওনা দেব বারাণসী জংশন থেকে 144 কিলোমিটার দূরে সুলতানপুর জংশনের উদ্দেশ্যে। দর্শকদের জন্য জানিয়ে রাখি, বারাণসী থেকে অযোধ্যা যাওয়ার জন্য অনেকগুলো ট্রেনই রয়েছে, কিন্তু বর্তমানে অযোধ্যাধাম জংশনের ডাবল লাইনের কাজের জন্য সেই সমস্ত ট্রেন পরিষেবা বাতিল রয়েছে। আর আপনারা যারা আগামী দিনে বারাণসী থেকে লখনৌ যাবেন তারা এই ট্রেন ধরে যেতে পারবেন, কারণ এই ট্রেনে এসি চেয়ার কার এবং জেনারেল কামরা 2 ধরনের শ্রেণী রয়েছে। উঠে বসলাম, বাইরে তো এত ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না, দেখলেন আপনারা টেম্পারেচার 8 ডিগ্রি, আমার মনে হয় 8 ডিগ্রির থেকেও কম। আর এই যে সিটে বসলাম, কি ঠান্ডা সিটগুলো। স্বপ্নের রানীকে মনে মনে চুমু দিয়ে ট্রেনের জানলায় ঘাড় এড়িয়ে দুর্দান্ত একটা ঘুমো দিলাম, যতক্ষণ না ভোরের আলো ফোটে। সকাল হতেই জানলা খুলে দিয়ে দেখি চারিদিকে আধিপত্য বিস্তার করে রয়েছে উত্তরপ্রদেশের কোহরা। ট্রেন ততক্ষণে পার করছে জাফরাবাদ জংশন। সুলতানপুর আসতে ঢের দেরি। সঙ্গে থাকা ফ্লাক্সের গরম জল আর ইনস্ট্যান্ট টিকিটের দৌলতেই রোজ ঘুম থেকে উঠে চা খাওয়ার অভ্যেসটা এই প্যান্ট্রিকারবিহীন ট্রেন জার্নিতেও অপরিবর্তিতই থাকলো। এর পরের ঘটনা শোনাচ্ছি ট্রেন থেকে নেমে সুলতানপুর জংশন পৌঁছে। বারাণসী থেকে 143 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 1 ঘন্টা 4 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছলো উত্তরপ্রদেশের ফৈজাবাদ ডিভিশনের সুলতানপুর জংশনে। সুলতানপুর জংশন হচ্ছে এমন একটা স্টেশন যেটা একদিক থেকে কানেক্ট করে বারাণসীকে, একদিক থেকে প্রয়াগরাজ বা এলাহাবাদকে, একদিক থেকে লখনৌকে, আর আরেক দিক থেকে হচ্ছে অযোধ্যাকে। সময় সকাল 9:15। সুলতানপুর জংশনের বাইরে বেরিয়েই টোটো রিক্সা পেয়ে গেলাম সেখানকার বাস স্ট্যান্ড অবধি যাওয়ার জন্য। বাস স্ট্যান্ড পৌঁছানোর সাথে সাথেই বাসও পেয়ে গেলাম, যার গায়ে লেখা আছে অযোধ্যা। অযোধ্যা যাই কিনা। তো আমি যখন উঠলাম তখন বাস মোটামুটি ফাঁকা ছিল। এখন মানে যেহেতু ট্রেন থেমেছে, আরও প্যাসেঞ্জার সব এলো টোটো করে, তো বাস এখন দেখুন পুরোপুরি ফুল। ট্রেন বাস টোটো অটো সব মিলিয়ে কেস ঘেটো। বাসের টিকিট নিলাম, এখান থেকে বাস ভাড়া পড়লো হচ্ছে অযোধ্যা পর্যন্ত 98 টাকা। সময় লাগবে 2 ঘন্টা মতো, অ্যাকচুয়াল 1.5 ঘন্টা মতো সময় লাগে, কিন্তু রাস্তা যেহেতু কুয়াশাচ্ছন্ন, মানে কুয়াশা কোনো সঙ্গ ছাড়েনি, তো সেহেতু ওই ঘন্টা 2 মতো সময় লাগবে। বাস যখন ছাড়লো তখন মনটা অজান্তেই ভালো হয়ে গেল। কোথায় যেন পালিয়ে গেল সেই রাত জাগা ক্লান্তি। অযোধ্যা আমি আসছি। সময় বেলা 11টা, অবশেষে পা রাখলাম মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে। 2021-এর পর 2024 দ্বিতীয়বারের জন্য অযোধ্যায় পদার্পণ। আর এটা হচ্ছে অযোধ্যার বাস স্ট্যান্ড। সুলতানপুর থেকে অযোধ্যা পর্যন্ত এলাম, রাস্তাঘাট কিন্তু দুর্দান্ত, কোনো রকম বাসে কোনো সমস্যা হয়নি। আর সেই সাথে বলবো যে অযোধ্যা যে বাস স্ট্যান্ড আর অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশন কিন্তু পাশাপাশি, মানে যদি ট্রেনে করে আসতাম তাহলে আমাকে এখানেই নামতে হতো। এবার আমাকে এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে অযোধ্যাতে, মানে মেন জায়গায় যেখানে রাম জন্মভূমি মন্দির এবং সেই সংলগ্ন আরও সব দর্শনীয় স্থান রয়েছে। সেই পর্ব নিয়ে ফিরবো আপনাদের সঙ্গে পরের পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে। জয় শ্রীরাম।